আজকে আমরা শিখব হচ্ছে অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যানের তৃতীয় অধ্যায়ের গড় নির্ণয়। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটার নাম হচ্ছে গাণিতিক গড় নির্ণয়। এখন গাণিতিক গড় নির্ণয়ের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে নর্মাল পদ্ধতি আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। আমরা দুটোটা পদ্ধতিই দেখব। প্রথমে আমরা নর্মাল যে গড়টা নির্ণয় করে সেটা আগে শিখব। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, বলা আছে যে নিম্নের সারণী হতে গাণিতিক গড় নির্ণয় করো। তো পরীক্ষাতে বক্সটা এরকম থাকবে। এটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এটা হচ্ছে শ্রেণী, আর এগুলো হচ্ছে গণসংখ্যা। তো আমি কী করব, শ্রেণীগুলোকে লিখব, গণসংখ্যাগুলোকে লিখব। শ্রেণী হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30 এরকম করে আছে, আর গণসংখ্যা হচ্ছে গণসংখ্যাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এফ দ্বারা প্রকাশ করা হয়। ওই এফ এর মানগুলোই হচ্ছে এইগুলো নিচেরগুলা, যেগুলোতে গণসংখ্যা লেখা থাকবে। তো আমি কী করব, এফ হচ্ছে গণসংখ্যা, এফ এর মানগুলো লিখব। লেখার পরে সবগুলা মানকে আমি যোগ করব। সবগুলা মানকে যোগ করলে এখানে আসে 22। ঠিক আছে? তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে মধ্যবিন্দু বের করতে হবে। মধ্যবিন্দুকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। তো মধ্যবিন্দু কীভাবে বের করতে হয়? এই দুইটা যোগ করে, মানে এই শ্রেণীর নিম্নসীমা এবং শ্রেণীর ঊর্ধ্বসীমা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে এখানে 10 আর 20 যোগ করে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 15 আসবে। তাহলে এটা হচ্ছে 15। তারপর 20 এবং 30 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 50 আসবে। 50কে 2 দ্বারা ভাগ করলে 25। 30 আর 40কে যোগ করলে আসবে 70। 70কে 2 দ্বারা ভাগ করলে আসবে 35। 40 আর 50কে যোগ করলে আসবে 90। 90কে 2 দ্বারা ভাগ করলে আসবে 45। তারপরে 50 আর 60কে যোগ করলে 110। 110কে 2 দ্বারা ভাগ করলে আসবে 55। তো এভাবে হচ্ছে মধ্যবিন্দুগুলো বের করতে হয়। তারপরে গণসংখ্যা এবং মধ্যবিন্দু অর্থাৎ এক্স, এফ এবং এক্স একসাথে গুণ করতে হবে। এজন্য এখানে লেখা আছে এফ এক্স। তার মানে এফ এর মানটা আর এক্স এর মানটা গুণ করলে যেটা আসবে এটা হচ্ছে এই ঘরে বসাইতে হবে। তাহলে এখানে এফ এর মান হচ্ছে 2, এক্স এর মান হচ্ছে 15। তাহলে 15 দুগুণে 30। তারপরে 5 আর 25-এ গুণ করলে আসবো 125। 8 আর 35-এ গুণ করলে আসবো 280। তারপরে 4 আর 45-এ গুণ করলে আসবো 180। 3 আর 55 গুণ করলে আসবো 165। ঠিক আছে? তাহলে এফ এর মান আর এক্স এর মান গুণ করলে আমি এই মানগুলো পাবো। তারপরে যে কাজটা করতে হবে, সবগুলা মানকে যোগ করতে হবে। তাহলে সবগুলা মানকে আমি যদি যোগ করি তাহলে আমাকে এরকম সামেশন চিহ্নটা দিতে হবে। এটা হচ্ছে সামেশন চিহ্ন, মানে সমষ্টি। তো কার সমষ্টি? ওই এফ এক্স এর সমষ্টি। তাহলে সামেশন এফ এক্স, অর্থাৎ এফ এক্স এর সমষ্টি বোঝাইছে এখানে। তাহলে আমি কি করব, এই এফ এক্স এর যতগুলা মান আছে সবগুলা মান হচ্ছে আমি যোগ করব। তো ক্যালকুলেটারে আমি যদি যোগ করি 30-এর সাথে 125, 125-এর সাথে 280, 180, 165 সবগুলা যদি আমি যোগ করি তাহলে আমি 780 পাবো। এই হচ্ছে আমার গাণিতিক গড় বের করার প্রথম স্টেপ। তারপরে যেটা করতে হবে, গাণিতিক গড়কে এক্স উপর একটা বার চিহ্ন আছে, তাহলে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এক্স বারের সূত্র হবে ওই যে সামেশন এফ এক্স পাইলাম, সামেশন এফ এক্স, ওই মানটাকে এই যে আমি এন এর মানটা পাইলাম এন এর মান দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ সামেশন এফ এক্স এর মান হচ্ছে 780 আর এন এর মান হচ্ছে 22। সামেশন এফ এক্স এর মান 780 বসাইলাম, এন এর মান হচ্ছে 22। আর গাণিতিক গড়ের সূত্র হচ্ছে এটা, এক্স বার সমান সামেশন এফ এক্স বাই এন। এটা মুখস্থ রাখতে হবে। এখন 780-কে আমি যদি 22 দ্বারা ভাগ করি তাহলে আসবে 35.45। ঠিক আছে? তো এভাবে হচ্ছে মূলত গাণিতিক গড় বের করতে হয়। এখন আমরা শিখব সেম অঙ্কটাই, মানে আমরা সেম প্রশ্নটা দিয়েই
সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করাটা শিখব। যদি পরীক্ষায় প্রশ্নে উল্লেখ থাকে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় বের করো, তাহলে এই পদ্ধতিতে করতে হবে, এখন যে পদ্ধতিতে করতেছি। ঠিক আছে, এরকম প্রশ্ন থাকবে, নিচের নিবেশন হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করো। তাহলে যদি কোনো কিছু না থাকে বা কোনো কিছু বলা না থাকে যে সংক্ষিপ্ত না অন্য কিছু, যদি এরকম কোনো কিছু বলা না থাকে তাহলে আগে যে নিয়মটা করছি ওই নিয়মটা দিলেই হবে। আর যদি উল্লেখ থাকে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় বের করো, তাহলে এখনকার মতো করতে হবে। তো আমি মনে করি আগেরটার চেয়ে এখন যে নিয়মটা শিখাবো সেটা শিখলে কাজে লাগবে, কারণ সামনে গড়, মধ্যক, প্রচুরক একসাথে নির্ণয় করতে হবে। তো একসাথে নির্ণয় করতে গেলে এই সংক্ষিপ্ত পদ্ধতিটা মানে অনেক বেশি কাজে লাগে। আর সংক্ষিপ্ত পদ্ধতির মানগুলো ছোট ছোট থাকে, হিসাব করতে সুবিধা হয়। আর নর্মাল যে গড়, ওটার মানগুলো অনেক বড় বড় আইসা পড়ে, তখন হিসাবে একটু হয়তো গরমের লেগে যেতে পারে। তো এখন আসি, আগের মতো শ্রেণীব্যাপ্তি থাকবে। এখন নিম্ন সীমা এবং উচ্চ সীমা মিল আছে, 20-20, 30-30। যদি মিল না থাকে তাহলে আমাদেরকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করে নিতে হবে। এটা কিভাবে বের করতে হয় সেটা আমরা আগে ভাগে দেখছি বা আগের ক্লাসগুলোতে দেখছি। ঠিক আছে, তাহলে শ্রেণীব্যাপ্তি থাকবে, গণসংখ্যা থাকবে, এই দুটা মান প্রশ্নেতে দেওয়া থাকবে। তারপর এক্স বের করতে হবে। এক্স মানে হচ্ছে মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু কীভাবে বের করে তা আগের অঙ্কটাতে দেখানো হয়েছে। তারপর আমি একবার বলি, এটা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, মানে 10 আর 20 যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, 20 আর 30 যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে যেটা আসে সেটা বসাইতে হবে। ঠিক আছে, তারপরে ওইটাতে আমরা এফ আর এক্স বের করে এফ আর এক্স গুণ করছিলাম। এখন এফ আর এক্স গুণ করব না, নতুন একটা ঘর করতে হবে, সেটা হচ্ছে ডি। ডি মানে হচ্ছে ধাপ বিচ্যুতি। এখন ধাপ বিচ্যুতি কীভাবে বের করে খেয়াল করো, এই গণসংখ্যার ঘরে সবচেয়ে বড় সংখ্যাটা কত? 2 না, 5 না, 4 না, 3 না, 8। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 8। ঠিক আছে, এবং 8 হচ্ছে মিডল পয়েন্ট। এখন এই বরাবর যেই মানটা আছে, এই যে 35, এই 35 হবে আমার এ এর মান। এভাবে লিখতে হবে, গোলগুলো না দিলেও হবে। 8 বরাবর 35, এই 35 হচ্ছে সমান সমান এ। এখন আমি 5-এর ঘরে কেন এ লিখি নাই বা 4-এর ঘরে কেন এ লিখি নাই? কারণ হচ্ছে 5 এবং 4-এর চেয়ে 8 বড় সংখ্যা। এখন বড় সংখ্যার ঘরে যে মধ্যবিন্দুটা, ওইটা হবে এ এর মান। আমি এ লিখলাম। যেই ঘরে আমি এ লিখছি ওই ঘর বরাবর 0 লিখব। কি লিখব? ওই ঘর বরাবর 0। উপরে না বাকি, নিচেও বাকি। তো কী করতে হবে? 0 নিচের যে মানগুলা, 0-এর পরে 1, 1-এর পরে 2। যদি আরেকটা ঘর থাকে তাহলে 3, আরও ঘর থাকলে তাহলে 4। আর উপরে কি হবে? -1, -2। যদি আরেকটা ঘর খালি থাকতো তাহলে -3। বিষয়টা বোঝা গেছে? আমি আবার বলি, এখানে গণসংখ্যার সবচেয়ে বড় যে মানটা 8 বরাবর যে মধ্যবিন্দু মানে এক্সের মানটা আছে, এই বরাবর এ লিখতে হবে। এটা হচ্ছে এ এর মান। এখন এ বরাবর 0, উপরের দিকে যে ঘরগুলো আছে -1, -2, -3, -4 করে যাবে, আর নিচের যে ঘরগুলা 1, 2, 3 এরকম করে যাবে। এটা হচ্ছে ঘরের উপর ডিপেন্ড করবে। ঘর যদি কম হয় কম সংখ্যা, ঘর যদি বেশি হয় তাহলে বেশি সংখ্যা। তাহলে আমার ডি এর মানটা বের হয়ে গেছে। তারপরে ঘরে কি? তারপরে ঘরে হচ্ছে ওই এফ আর হচ্ছে ডি গুণ করতে হবে। তো এর আগের অঙ্কটার মধ্যে আমরা এফ আর এক্স গুণ করছি, এখন আমরা গুণ করব এফ আর ডি, অর্থাৎ এফ এর মানের সাথে ডি এর মানটা গুণ করতে হবে। তাহলে এখানে এফ এর মান কত? 2, ডি এর মান -2, তাহলে 2 দুগুণে -4। 5 আর -1 গুণ করলে -5, 8 আর 0 গুণ করলে 0, 4 আর 1 গুণ করলে 4, 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6। তারপরে এই মানগুলা যোগ করতে হবে। তো
তো যোগ করলে কি আসবে? এই সামেশনকে এফ ডি, এই এফ ডি তো যোগ করতে হবে। তো প্রথম মানটা কত? -4, এই -4 লেখার পরে তারপরে মানটা -5, এই -5 যেভাবে আছে এভাবে, 0 লাগবে না। তারপরে +4, এটা কিন্তু প্লাসের, এই জন্য আমি এই +4 দেব। তারপরে +6, তো যোগ করলে আমার 1 আসে। তাহলে এই 1টা কার মান? সামেশন এফ ডি এর মান। এখন আমাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে হবে। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্র হচ্ছে এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু এইচ। এর আগে সূত্রটা ছিল শুধুমাত্র এক্স বার সামেশন এফ এক্স বাই এন, এখন হচ্ছে এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু এইচ। এখন এ মানে কত? এই যে এ এর মান হচ্ছে 35, আমরা যে ধরছিলাম 35 বরাবর এ, এই এর মানে হচ্ছে 35। তো আমি কি করব? এর জায়গায় 35 বসাবো। সামেশন এফ ডি, তো সামেশন এফ ডি এর মান হচ্ছে 1। এন, তো এন হচ্ছে আমরা এই গণসংখ্যা যোগ করে পাইছি, এন এর মান হচ্ছে 22, বসাইলাম 22 ইন্টু এইচ। এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে 10 থেকে 20 শ্রেণী ব্যবধান কত? 10। 20 থেকে 30 শ্রেণী ব্যবধান কত? মানে বিয়োগ 10। অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান হচ্ছে 10 10 করে। তাহলে আমি এইচের জায়গায় কত বসাবো? 10 বসাবো। তারপরে 35, 10 একে 10, নিচে হচ্ছে 22। 35, 10কে 22 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে 0.45। এখন 0.45 35-এর সাথে যোগ করলে 35.45। এখন আমি যেভাবেই করি, যেই পদ্ধতিতেই করি, আমি যদি নর্মাল পদ্ধতিতেও গড় বের করি, যে অ্যান্সার আসবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করলেও সেম অ্যান্সারটাই আসবে। আশা করি গাণিতিক গড় সম্পর্কে একটু হলো ধারণা আসছে।